আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অর্গানিক কেমিস্ট্রির পর্যায়ক্রমিক কিংবা ধারাবাহিক লেকচার সিরিজের মধ্যে অর্থাৎ অ্যারোমেটিক লেকচার সিরিজের মধ্যে আজকের ক্লাসটা হচ্ছে অষ্টম ক্লাস। এই ক্লাসটা মোটামুটি আমাদের অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক সিরিজের লাস্ট ক্লাস কিংবা সর্বশেষ ক্লাস হিসেবে গণ্য করা যেতে পারে। তো এই ক্লাসটা করলে মোটামুটি আমাদের অ্যারোমেটিক থেকে একটা সিকিউ অ্যান্সার করার মতো সব ধরনের টপিক কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপর যদি ছোটোখাটো কোনো একটা থাকে, যেমন প্যারাসিটামল প্রস্তুতি, এরকম ছোটোখাটো বিক্রিয়া যদি থাকে যেগুলো বিবিধ বিক্রিয়া হিসেবে পরিচিত, মানে অন্যান্য বিক্রিয়া যেগুলো আছে, অর্গানিক কেমিস্ট্রি তো বিক্রিয়া শেষ নাই। যদি মনে হয় যে এমন কোনো বিক্রিয়া মিসিং গেছে, তো সেক্ষেত্রে আরও দুই একটা লেকচার হয়তো বা আসতে পারে ইনশাল্লাহ। আর সিকিউ সলভিং এটা নিয়ে হয়তো বা গ্রুপে পোস্ট করতে পারি, যদি সেক্ষেত্রে পজিটিভ রিভিউ কিংবা পজিটিভ রিপ্লাই আসে, সেক্ষেত্রে হয়তো বা সিকিউ সলভিংয়ের একটা ক্লাস আসতে পারে। তো যাই হোক, আজকের ক্লাসটা মোটামুটি শেষ ক্লাস হিসেবেই আমরা বিবেচনা করতে পারি। তো কথা না বারে আমরা মেটা নির্দেশক বা মেটা ইন্ডিকেটর সম্পর্কে বোঝার চেষ্টা করি। তো গতকালকে আমরা অর্থপ্যারা নির্দেশকমূলক পড়ছিলাম, তো তারই প্রেক্ষিতে আজকে হচ্ছে মেটা নির্দেশকমূলক। ক্লাসটা শুরু করার আগে আমি আরও একবার আমাদের বেনজিনের পরিচিতিগুলো একটু ক্লিয়ার করে দিই, তো আমাদের বেনজিনের এই হচ্ছে একটা কার্যকারীমূলক, জাস্ট ধরে নিলাম এক্স। যেখানে কার্যকারীমূলক যুক্ত থাকে এটাকে বলা হচ্ছে ইপসো কার্বন। ইপসো কার্বন। দুই পাশের যে দুইটা আছে এই দুইটাকে বলা হয় অর্থ কার্বন। এই পাশেরটাও হচ্ছে অর্থ। তো এই দুই কর্নারের দুইটা, অর্থাৎ নিচের দিকের দুইটাকে বলা হয় মেটাকার্বন এবং এদিকে হচ্ছে মেটাকার্বন, এবং ফাইনালি নিচেরটা হচ্ছে প্যারাকার্বন। তো এগুলো আশা করি কালকের ক্লাসেই ক্লিয়ার করে বলা হয়েছে, অর্থাৎ আমাদের অর্থপ্যারা নির্দেশকে আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি, তো আশা করি তোমরা সবাই জানো। তারপরে একটু বোঝার জন্য বলে দিলাম বেনজিন রিংয়ে কার্বনের পরিচিতি। তো আমরা সোজাসুজি মেটা নির্দেশকমূলকে চলে যাই। তার আগে বলে নিই, দুইটা সংজ্ঞা গতকালকে পড়াইছিলাম, সেটা হচ্ছে একটা ছিল আমাদের মেসোমারিক প্রভাব আর একটা ছিল আবেশীয় প্রভাব। মেসোমারিক প্রভাব কি ছিল? কোনো পরমাণু বা মূলক যদি পাই বন্ধন বরাবর তার ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দেয়, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছিল মেসোমারিক প্রভাব। আর আবেশীয় প্রভাব ছিল কি সিগমা বন্ধন বরাবর, তাই না? সিগমা বন্ধন বরাবর যদি কোনো ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দেয়, সেক্ষেত্রে সেটা ছিল আবেশীয় প্রভাব। তো যাই হোক, আজকে প্রথমে আমরা রেজোন্যান্স দিয়ে শুরু করি। আমরা চিন্তা করি, আমরা নাইট্রেশন বিক্রিয়ার পর যে উৎপাদ পেয়েছিলাম সেটা ছিল নাইট্রোবেনজিন, মনে আছে? তো যাই হোক, এই নাইট্রোবেনজিনের রেজোন্যান্সটা আমি এখানে আঁকার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা পর্যায়ক্রমিকভাবে 5টা বেনজিন রিং এঁকে নেই। এটাই ছিল আমাদের প্রথম কাজ, তাই না? যে 5টা বেনজিন রিং, স্টেপ 1 সেটা হচ্ছে 5টা বেনজিন রিং এঁকে নেয়া। 5টা বেনজিন রিং এঁকে নিলাম। আচ্ছা, তো প্রথমেই দেখো এই কার্বনের সাথে তো নাইট্রোমূলকটা যুক্ত আছে, তাই না? নাইট্রোমূলকটা কীভাবে যুক্ত আছে? এদিকে থাকে এবং এদিকে থাকে একটা ও, এইভাবে নাইট্রোমূলকটা যুক্ত থাকে। তো আগের মতোই এখানে একটা পাই বন্ধন, তারপর হচ্ছে একটা কার্বন বাদ দিয়ে এখানে একটা পাই বন্ধন এবং এখানে একটা পাই বন্ধন, শেষ গেল। এবার কি হয় দেখো, অক্সিজেন হচ্ছে এখানে একটা তড়িৎ ঋণাত্মক। তো সে তার তড়িৎ ঋণাত্মকতার কারণে কি করে, এই যে তার মধ্যে থাকা যে ইলেকট্রনটা সে তার নিজের দিকে টেনে নেয়। তার তড়িৎ ঋণাত্মকতার জন্য সে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয়। তো এখন এই নাইট্রোজেন মহাশয় ওনার একটু ইগোতে হার্ট হয় যে ওনার ইলেকট্রনটা টেনে নিছে অক্সিজেন। তো সে কী করে, এই নাইট্রোজেনটা এইখানের যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধন থেকে ইলেকট্রনটা তার মাঝে নিয়ে নিতে চায়, অর্থাৎ এক প্রকার টানাটানি এখানে চলতেছে। তো যখন এই জিনিসটা ঘটে তখন তো এইভাবে অক্সিজেন প্রথমে তার তড়িৎ ঋণাত্মকতার কারণে নাইট্রোজেন থেকে তার মাঝখানে শেয়ারকৃত ইলেকট্রনটা, পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনটা টেনে নিচ্ছে, এবং তারপর নাইট্রোজেনটাও কার্বন, এই যে ইপসো কার্বনে থাকা ইলেকট্রনটা, শেয়ারকৃত ইলেকট্রনটা পাই বন্ধনের, সেটা নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার ফলে এখানে যেটা উৎপন্ন হবে, এরপরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এই যে এখানে তো ডাবল বন্ড উৎপন্ন হবে, এখানে থাকবে নাইট্রোজেন এবং এইখানে থাকবে হচ্ছে যে অক্সিজেন যেহেতু একটা বন্ধন থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নিছে, তাই তার উপর চিহ্ন হবে মাইনাস চার্জ। এদিকে থাকবে অক্সিজেন। মাইনাস চার্জ কেন? কারণ একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। তো এখানে যেহেতু কি নাই, অর্থাৎ এই যে জায়গাটাতে যেহেতু একটা ইলেকট্রন ছিল, আমাদের একটু মার্ক করি, এই যে
অর্থাৎ এই অর্থ কার্বনে একটা ইলেকট্রন ছিল না, কিন্তু আনফর্চুনেটলি সেই ইলেকট্রনটা নাইট্রোজেন টান দেওয়ার ফলে নাইট্রোজেনের মাঝখানে শেয়ার হয়ে গেছে ইপসো কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে। তো তার জন্য ওর ইলেকট্রন ঘাটতি দেখা দিছে। তো তার উপর উৎপন্ন হবে প্লাস চার্জ। তার উপর উৎপন্ন হবে কি চার্জ? প্লাস চার্জ, কারণ সে তার ইলেকট্রনটাকে ত্যাগ করে দিছে। আচ্ছা, বাকি যে বন্ডগুলো আছে সেগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ বাকি যে দুইটা বন্ড আছে এখানে একটা এবং এখানে একটা গেল। এখন এই যে বন্ডটা, এখন সে তো আবার ওই একই আগের মতো জিনিস, যে এইটা তো তার প্লাস চার্জকে, অর্থাৎ অর্থ কার্বনটা তার প্লাস চার্জকে রাখতে চাচ্ছে না। সে কি করবে? সে এবার টান দিবে আমাদের এই যে এইখানে থাকা প্যারা কার্বন থেকে। প্যারা কার্বন এবং এই মেটা কার্বনের মধ্যে শেয়ারকৃত যে পাই বন্ধন, এই পাই বন্ধন থেকে ইলেকট্রনটা সে তার দিকে টেনে নেবে। টেনে নেওয়ার কারণে যেটা হবে, এখানে আবার সেই টানাটানের খেলা চলতেছে, তাই না? টানার ফলে পরের রেজোনেন্স, অর্থাৎ পরের কাঠামোতে কী হবে? পরের কাঠামোতে নাইট্রোজেনটা আগের মতোই আছে, এটাতে কোনো চেঞ্জ তো আসে নাই, কারণ এখানে কোনো টানাটানি এবার হয় নাই, ঠিক থাকলো। এই যে এখন এই জায়গার মধ্যে চলে আসবে পাই বন্ধনটা, এই জায়গার মধ্যে চলে আসছে পাই বন্ধনটা। তাহলে কোন জায়গা থেকে এইটা শেয়ার, মানে এইটা টান দিয়ে নিছে? এই যে এইখানের প্যারা কার্বন থেকে। তাই এই প্যারা কার্বনের উপর উৎপন্ন হবে প্লাস চার্জ, তাই না? বুঝতে পারছো? এবং আরও একটা যেটা ছিল, আর একটা বন্ড যেটা ছিল সেটা একদম ইনটেক অবস্থায় থাকবে, কারণ এর সাথে কোনো টানাটানি হয় নাই। এটা কি হয়েছে? আচ্ছা, গেল। এখন এই জিনিসটা যখন আবার প্যারা কার্বনটা যখন আবার দেখতেছে যে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি করবে? সে আবার এই জায়গা থেকে তার মধ্যে ইলেকট্রনটা টেনে নেবে, এই যে তার মাঝখানে ইলেকট্রনটা টেনে নেবে। অর্থাৎ কার কাছ থেকে? ওই পাশের এই অর্থ কার্বনের কাছ থেকে। এই অর্থ কার্বনের কাছ থেকে সে তার দিকে টেনে নেবে। অর্থাৎ এখানের অর্থ কার্বন এবং এখানের মেটা কার্বনের শেয়ারকৃত পাই বন্ধন থেকে এই প্যারা কার্বনটা তার ইলেকট্রন ঘাটতি পূর্ণ করতে ইলেকট্রনটাকে টেনে নেবে। তো আবার কি হবে? আগের মতো প্লাস চার্জটা এখন কই উৎপন্ন হবে? এই যে এই জায়গায়, কারণ এই অর্থ কার্বন থেকে মূলত সে ইলেকট্রনটা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসছে। দ্বিবন্ধন কই উৎপন্ন হবে? এই যে এখানে, এবং আগেরটা তো এখানে ছিলই। এবং এই যে আগের মতো নাইট্রোজেনটা এখানে ছিল এবং অক্সিজেন মাইনাস। এখন ভাই এই যে এবার ইপসো কার্বনটাও কী করবে? সাধারণত কী করবে? এবার ইপসো কার্বনটাও তার এই দ্বিবন্ধনটা ধরে রাখতে চাইবে না, বলবে যে ভাই নাইট্রোজেন অনেক ঝামেলা করছো, দিয়ে দাও আমার রেজোনেন্সকে আবার আমার কাছে। তো সেক্ষেত্রে কী হবে? যখন ইপসো কার্বনটা এখানে টেনে দেবে, এখন নাইট্রোজেন তো বলবে ভাই আমার তো এখন তুমি নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে আমার ইলেকট্রনটাকেও, তাহলে এখন আমি কি করি? তো সে অক্সিজেনকে বলবে ভাই ঝামেলা বাদ দাও, তোমারটাও আমার কাছে দিয়ে দাও, আমরা আগের মতো যেরকম ছিলাম, ভালো ছিলাম, এরকম হয়ে যায় আগের মতো। তো ফাইনালি আমাদের এই রেজোনেন্সটা কমপ্লিট হলো। এখানে কমপ্লিট হওয়ার পর যেটা উৎপন্ন হবে সেই আগের মতো নাইট্রোবেনজিন। এটা হচ্ছে নাইট্রোবেনজিনের কাঠামো। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখন হচ্ছে খেয়াল করার মতো একটা বিষয়। দেখো, প্রতি ক্ষেত্রে প্লাস চার্জটা কোন কার্বনে উৎপন্ন হয়েছে? অর্থ কার্বন অথবা প্যারা কার্বন, অর্থ কার্বন অথবা প্যারা কার্বন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আগের মতো, আগে অর্থ কার্বনে ছিল মাইনাস চার্জ, এখন অর্থ কার্বনে হয়েছে প্লাস চার্জ। আগে প্যারা কার্বনে ছিল মাইনাস চার্জ, এখন প্যারা কার্বনে হয়েছে প্লাস চার্জ। তো এখানে চেঞ্জটা কোথায়? প্লাস মাইনাসেই চেঞ্জ? হ্যাঁ, প্লাস মাইনাসে এখানে সব থেকে বেশি চেঞ্জ। একটা জিনিস খেয়াল করে দেখো, ইলেকট্রোফাইলগুলো ছিল কি? ইলেকট্রোফাইলগুলো ছিল ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। অর্থাৎ ইলেকট্রোফাইলগুলো সাধারণত ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। অর্থাৎ যে কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে সেই কার্বনে ইলেকট্রোফাইলগুলো গিয়ে যুক্ত হবে, কারণ ইলেকট্রোফাইলের কাজটাই হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা। যেখানে ইলেকট্রন বেশি সেখানে ইলেকট্রোফাইল যাবে বেশি। একটা জায়গা জিনিস খেয়াল করে দেখো, যদি মাইনাস চার্জ থাকে, অর্থাৎ মাইনাস চার্জ মানে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, যেমন ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস। এক্সাম্পলের জন্য বলছি, সোডিয়াম প্লাস মানে হচ্ছে সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন মাইনাসটা মানে হচ্ছে ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করছে। ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে যে কি, ক্লোরিনের মধ্যে ইলেকট্রন একটা বেশি আছে, সোডিয়ামের উপর একটা ইলেকট্রন কম আছে, কারণ সোডিয়ামের মধ্যে প্লাস। প্রতি ক্ষেত্রে এখন দেখো আমাদের যে প্লাস চার্জ,
প্রতি ক্ষেত্রে আমাদের যে প্লাস চার্জটা দেখো অর্থ কার্বন অথবা প্যারা কার্বনে আছে। তাহলে অর্থ কার্বন এবং প্যারা কার্বন থেকে ইলেকট্রনটা নিয়ে যাওয়া হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু দুই পাশের যে মেটা কার্বনটা আছে, এই যে মেটা কার্বন, এই মেটা কার্বনের কিন্তু ইলেকট্রনের কোনো চেঞ্জ আসতেছে না। ইলেকট্রন ওর কাছ থেকে নেওয়া হচ্ছে না, দেওয়াও হচ্ছে না, বরং এই পাশের অর্থ প্যারা কার্বন থেকে ইলেকট্রনটা নিয়ে যাওয়া হচ্ছে। তো মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 10 টাকা আছে, তোমার ফ্রেন্ডের থেকে তুমি 5 টাকা নিয়ে গেলা, তাহলে তোমার কাছে তোমার টাকার কোনো চেঞ্জও হলো না, বরং তোমার ফ্রেন্ডের কাছ থেকে 5 টাকা নিয়ে যাওয়ার জন্য ফ্রেন্ডের কাছে আছে এখন 5 টাকা, কিন্তু তোমার কাছে 10 টাকাই আছে। তোমার আরেকটা স্বার্থপর বন্ধু যে টাকার লোভে তোমার সাথে বন্ধুত্ব করছে, সে কি 5 টাকার ফ্রেন্ডের কাছে যাবে নাকি 10 টাকার ফ্রেন্ডের কাছে যাবে? অর্থাৎ তোমার কাছেই আসবে, কারণ সে দেখবে যে ভাই ওর তো হচ্ছে 5 টাকা, ওর তো তুলনামূলক গরিব, আর তোমার কাছে আছে 10 টাকা। তো সে স্বার্থপর বলবে যে এখানে খাবার দাবার হবে, ও রেস্টুরেন্ট নিয়ে খাওয়াবে, তাহলে আমি ওর কাছেই যাই। যদিও তোমার কাছে কিন্তু তোমার টাকা কিন্তু 10 টাকা ছিল, তোমার টাকা বাড়েও নাই কমেও নাই, কিন্তু তোমার ফ্রেন্ডের টাকা 5 কমে গেছে, তাই তোমার স্বার্থপর বন্ধুটা তোমার ফ্রেন্ডের কাছে আর যায় নাই। তো ইলেকট্রোফাইলটাও ঠিক একই জিনিসটা করে, অর্থাৎ ইলেকট্রোফাইল যেটা করবে, এখন তো অর্থপ্যারা কার্বনের দিকে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে, তুলনামূলক মেটা কার্বনে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে গেছে, সে কারণে ইলেকট্রোফাইলগুলো এখন গিয়ে মেটা কার্বনে যুক্ত হবে। অর্থাৎ পরবর্তীতে যদি আবার কোনো বিক্রিয়া দেয়া হয়, সেক্ষেত্রে ইলেকট্রোফাইলটা গিয়ে যুক্ত হবে মেটা কার্বনে। এই কারণেই মূলত এই NO2 প্লাস কে বলা হয় মেটা নির্দেশক বলা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং তুমি আশা করি বুঝতে পারছো। আমি যথেষ্টভাবে আমার যতটুকু দেওয়া সম্ভব সেটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই ছিল মোটামুটি আমাদের নাইট্রোবেনজিন বা মেটা নির্দেশকমূলক। এখন আসো এই অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক যে আমরা চিনব, না আরেকটা কথা আগে বলে দিই যে এই মেটা নির্দেশকগুলো আমরা গতকালকে বলছিলাম যে অর্থপ্যারা নির্দেশকগুলো সাধারণত বেনজিন বলয় সক্রিয়কারী। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে বলবো যে মেটা নির্দেশকগুলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। কেন নিষ্ক্রিয়কারী ভাই? কারণ এদের মধ্যে তো এমনিতেই চলতেছে এখানে টানাটানি, সে টানাটানির মধ্যে এর সক্রিয়তা আর কি দিবে? তার নিজের মধ্যেই অভাব, টানাটানি চলতেছে, তো সে তো আর এখন আর বিক্রিয়া দিতে চাইবে না, বলবে যে ভাই আমাদের নিজের মধ্যেই সমস্যা, আরও একজনের সাথে যুক্ত হবে। সো এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এখন আসো, শুধুই কি অর্থপ্যারা নির্দেশকমূলক বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী? না, একটা বিরাট এক্সেপশন আছে। কেমিস্ট্রি মানে এক্সেপশন, এখানে একটা দুইটা এক্সেপশন থাকবে না? এক্সেপশনটা কই দেখা যায়? এক্সেপশনটা দেখা যায় ক্লোরিনে। যখন কোনো বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত থাকে, ক্লোরিনটা কিন্তু হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশকমূলক। তুমি একটু খেয়াল করে দেখো, রেজোন্যান্স আঁকায় দেখো, ক্লোরিনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশকমূলক। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হলেও এটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা, কারণ কেমিস্ট্রি মানেই এক্সেপশন এবং এক্সেপশন থেকেই প্রশ্ন বেশি আসে। সাধারণত অর্থপ্যারা নির্দেশকগুলো হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, তবে ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। খুবই গুরুত্বপূর্ণ, তোমার কলেজের পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় চলে আসতে পারে যে নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তুমি খুঁজে পাবা না যে এখানে মেটা নির্দেশকমূলকটা কই, কিন্তু এই যে ক্লোরিন মহাশয় সেখানে হয়তো বা আছে, কিন্তু তুমি এই এক্সেপশনটা জানতা না দেখে এই জিনিসটা তুমি বুঝতে পারছো না। এখন আসো, সব অর্থপ্যারা নির্দেশক কি, মানে অর্থপ্যারা নির্দেশকই কি
পরবর্তীতে অর্থপ্যারা নির্দেশককে বিক্রিয়া দিলে পরবর্তীতে কি সাধারণত এই কি হয়, মানে অর্থপ্যারাতে কি কি যুক্ত হয়? অর্থাৎ আমরা তো আগে পড়ে আসছি যে অর্থপ্যারা নির্দেশকের আগত ইলেকট্রোফাইল অর্থ অথবা প্যারাকার্বনের দিকে আকর্ষণ অনুভব করে, কিন্তু সব অর্থপ্যারা নির্দেশকমূলকে কি ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারার দিকে নির্দেশ মানে আকর্ষিত অনুভব করে? উত্তর হচ্ছে না। এখানে আরও একটা এক্সেপশন আছে। এক্সেপশন, আচ্ছা এই ক্লোরিনের এক্সেপশনটা তো আমি কারণ এক্সপ্লেন করে নেই। আচ্ছা কারণ এক্সপ্লেন করি, একটু লিখেও দিই, যদি পরীক্ষায় 2 মার্কের জন্য আসে সেক্ষেত্রে তোমরা লিখতে পারবা। কারণ কারণ আমরা পড়ছিলাম যে অর্থপ্যারা নির্দেশকগুলো মেসোমারিক প্রভাবের মাধ্যমে তার ইলেকট্রন ঘনত্বকে বেনজিন বলের দিকে ঠেলে দেয়। তো এই ক্লোরিন কি করে? ক্লোরিনটা হচ্ছে মেসোমারিক প্রভাবে তো ঠেলে দেয় ঠিক, কিন্তু সে কি করে আবেশীয় প্রভাব অর্থাৎ সিগমা বন্ধন বরাবর সে দেখাচ্ছে, কিন্তু আমি তোমাকে দিচ্ছি, কিন্তু মূলত সে বেনজিন থেকে বেনজিনের ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়। কারণ ক্লোরিন মাইনাস মেসোমারিক প্রভাবের মাধ্যমে বেনজিন বলয়ে তার একটা লেখাটা খুবই বিরক্তিকর। বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দিলেও আবেশীয় প্রভাবের কারণে প্রভাবের জন্য বেনজিন বলয় থেকে নিজের দিকে ইলেকট্রন, এটাকে ই মাইনাস লিখতে হয়, ইলেকট্রন ঘনত্বকে টেনে নেয়। সে হচ্ছে 1 নম্বর বিশেষ ঘাতক। দেখাচ্ছে তোমাকে দিচ্ছি, কিন্তু আসলে তোমার থেকেই নিচ্ছে। এই জন্যই মূলত ক্লোরিন মাইনাসটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। কারণ দেখাচ্ছে সে তোমাকে দিচ্ছে, কিন্তু আসলে ভাই সে একটা মির্জাফর, সে এখানে কি করছে, টেনেই নিচ্ছে। এখন আসো আরেকটা এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে আমি আগে বলছিলাম যে অর্থপ্যারা নির্দেশক যদি কোনো বেনজিন বলয় যুক্ত থাকে তাহলে আগমনকারী ইলেকট্রোফাইল হয়তো অর্থকার্বনে অথবা প্যারাকার্বনের দিকে আকর্ষণ অনুভব করবে। তবে যখন এনিলিন আসবে, এনিলিনের নাইট্রেশন, এটা তো 100% ইম্পর্টেন্ট দিব আমি। এনিলিনের নাইট্রেশন তোমাদেরকে টাস্ক দিয়েছিলাম আগের দিন, যদি কেউ ডেডিকেটেডলি ক্লাসটা করা থাকো তাহলে এনিলিনের রেজোনেন্স দেখার পর তোমরা বোঝার কথা যে এনিলিনটা হচ্ছে মূলত অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এনিলিনের যখন নাইট্রেশন করা হবে HNO3 H2SO4, এই এনিলিনের নাইট্রেশনের ফলে নাইট্রোবেনজিনটা মূলত, এনিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশকমূলক, তাহলে ইলেকট্রোফাইল তো অবশ্যই অর্থ কিংবা প্যারাতে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাটা ঘটে উল্টো। এনিলিনের সময় নাইট্রোমূলকটা যুক্ত হয়ে এসে মেটাকার্বনে, অর্থাৎ এনিলিন অর্থ প্যারা নির্দেশক হলেও তার নাইট্রেশন ঘটে মেটাতে। কারণ কি? কারণ এনিলিন যখন যুক্ত থাকে তখন এটি H2SO4 এর সাথে যুক্ত হয়ে H2SO4 এর সাথে যুক্ত হয়ে এনিলিনিয়াম আয়ন গঠন করে, NH3+। এটাকে বলা হয় এনিলিনিয়াম আয়ন। এই এনিলিনিয়াম আয়নটা হচ্ছে মূলত মেটার নির্দেশক, যা মেটার নির্দেশক। তাই এনিলিন
অ্যানিলিনের নাইট্রেশন মেটাতে ঘটে। তাই অ্যানিলিনের নাইট্রেশন মেটাতে ঘটে। এই হচ্ছে দুইটা এক্সেপশন এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা এক্সেপশন, মাথায় রাখবা, কারণ কেমিস্ট্রি মানেই এক্সেপশন এবং এক্সেপশন থেকেই প্রশ্ন বেশি আসে। আমরা পড়লাম মেটা নির্দেশক কী এবং মেটা নির্দেশকের ফলে আগমনকারী ইলেকট্রোফাইল কই আসে। তুমি যখন সিকিউ লিখবা অবশ্যই মনে রাখবা যে এই রেজোনেন্সটা যাতে কখনো ভুল না হয়, এই রেজোনেন্সটা যাতে তোমাদের ভুল না হয়। যাই হোক, এটা ফালতু হয়ে গেছে। এই রেজোনেন্সটা যাতে তোমরা সব সিকিউতে উল্লেখ করো, মানে এই ধরনের প্রশ্ন আসলে রেজোনেন্সটা আঁকায় দিবা এবং রেজোনেন্সটা আঁকানোর পর সেটা এক্সপ্লেন করে দিবা। এখন আসো কিছু শর্টকাট এমসিকিউ এর জন্য, যে অর্থপ্যারা নির্দেশক তোমরা কীভাবে চিনবা। অর্থপ্যারা নির্দেশক চেনার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে দ্বিবন্ধন থাকবে না, যেমন CH3। আচ্ছা, অর্থপ্যারা এখন আমরা দেখি অর্থপ্যারাগুলো কি। এই যেমন ধরো CH3+, তাই না? এই CH3+টা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে? CH3+ লিখলে খারাপ লাগে, CH3 এভাবে লিখে, এর হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তারপর হচ্ছে ধরো NH2, তাই না? দেখো এটাতে কি কোনো দ্বিবন্ধন আছে? কোনো জায়গায় কিন্তু দ্বিবন্ধন নেই। তারপর ধরো আর কি কি চিন্তা করা যায়, তারপর ধরো ক্লোরিন, Cl, তো ক্লোরিনের মধ্যেও কিন্তু এরকম মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই না? তাহলে ক্লোরিনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ দ্বিবন্ধন নাই। নোট, দ্বিবন্ধন নেই এমন মূলক কি বলা হচ্ছে? অর্থপ্যারা নির্দেশক। এখন আসো মেটা নির্দেশক। মেটা নির্দেশক মানেই হচ্ছে এর মধ্যে দ্বিবন্ধন থাকবে, যেমন এই যে নাইট্রোমূলক NO2। নাইট্রোমূলককে কীভাবে লেখা যায় জানো? এই যে আমি আগে তো দেখাইলাম, এইভাবে থাকে, এইদিকে একটা অক্সিজেন থাকে, এইদিকে একটা অক্সিজেন থাকে। এর মানে হচ্ছে এটা আমাদের কী মূলক? এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন আছে, তাই এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশকমূলক। তারপর ধরো CHO, অ্যালডিহাইডমূলক। CHOটা কীভাবে থাকে? এই যে C+O, এদিকে থাকে H, এদিকে থাকে একটা, তাই না? তো একইভাবে অ্যাসিড COOH, এটা হচ্ছে মেটা নির্দেশক। এটা কীভাবে থাকে? এই যে দেখো C+OH। তো যেগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে, নোট, দ্বিবন্ধন আছে এমন মূলক। দ্বিবন্ধন আছে এমন মূলককে বলা হচ্ছে মেটা নির্দেশক, এবং দ্বিবন্ধন নাই এমন মূলককে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এটা জাস্ট সিকিউয়ের জন্য এমসিকিউয়ের জন্য ট্রিক হিসেবে ইউজ করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক আজকের ক্লাস। মেটা নির্দেশকও কভার হয়ে গেছে, মেটা নির্দেশকের রেজোনেন্সও কভার হয়ে গেছে। এই রেজোনেন্সটা সব ক্ষেত্রে সেম থাকবে, অর্থাৎ তুমি এটা CHO দিয়ে করো কিংবা এটাকে তুমি অ্যাসিড দিয়ে করো, ওটা COOH দিয়ে করো, একই জিনিস, মানে রেজোনেন্সটা সেম থাকবে। তোমরা জাস্ট রেজোনেন্সটা দেখে থেকে প্র্যাকটিস করবা যে কোন ইলেকট্রনটা কোথায় আসছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখার মতো। তো আর বাকি সবগুলোই ঠিক। এখন হচ্ছে তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে সিকিউ সলভ করার চেষ্টা করবা। এবং তোমাদের ক্ষেত্রে যদি আমি একটা জিনিস দিই, সেক্ষেত্রে একটা টাস্ক আমি তোমাদের সামনেই, আচ্ছা সামনে না বরং আমি এই টাস্কটা গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করব এবং দেখবো যে তোমরা যদি কেউ পারো কি না এই অ্যান্সারটা করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। এটা হয়তো আমাদের বেনজিন অ্যারোমেটিক অংশের সর্বশেষ ক্লাস। আর যদি দেখি যে আলাদা কোনো বিক্রিয়া, যেমন বিক্রিয়াগুলো যদি মিসিং থেকে থাকে, যেমন প্যারাসিটামল প্রস্তুতি, এটা দেখাই নেই, এগুলো অত গুরুত্বপূর্ণ না, তবে দেখে রাখা ভালো। যদি মনে হয় যে এগুলো আপলোড করা উচিত, সেক্ষেত্রে ইনশাল্লাহ করবো। আর যদি গ্রুপ থেকে ভালো একটা রেসপন্স পাই, সেক্ষেত্রে হয়তো বা সিকিউ সলভিং ক্লাস নিতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যারোমেটিক সিরিজের ক্লাস। সবাই ভালো থেকো। আর যদি কেউ ডেডিকেটেডলি এই সিরিজটা কমপ্লিট করে থাকো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ তুমি এই জায়গা থেকে
15 মার্কস কিংবা 16 মার্কস কমন পাবা। একটা হচ্ছে সিকিউ থেকে, এবং 5 থেকে 6 মার্ক, কখনো 4 মার্ক তুমি এমসিকিউতে পাবাই ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি ক্লাস। আমি সব কিছু কভার করার চেষ্টা করছি, যদিও এই ইউটিউব চ্যানেলটা আমার খুবই ক্ষুদ্র, কিন্তু আমি আমার নলেজ থেকে সব জিনিসগুলাই আমি আমার এই ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি তোমরা উপকৃত হবা। যদি কেউ ডেডিকেটেডলি ক্লাসটা করে থাকো, আমাকে তোমাদের ফিডব্যাকটা জানাও ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।